পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, উহু, ফেলটুস ডাক্তার, আমাকে ডিস্টার্ব করবেন না। এই ফেলটুস কথাটার সাদির রাগ লাগে। যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই, তাকে এই পুচকি মেয়ে ফেলটুস বলছে, সাহস কত! সাদি পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। গটগট হেঁটে রুমের দরজার সামনে যায়, উদ্দেশ্য বের হয়ে যাওয়া, নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগণিত। সাদি দরজার কাছে এসেও থেমে যায়। যদি পিহু অসুস্থ হয়ে পড়ে, উল্টাপাল্টা কিছু করে ফেলে। সাদি নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে। সব অসহ লাগছে তার। সাদি টি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঢক ঢক করে। তারপর রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে বেলকনিতে চলে যাবে। তাহলে এই পাগলকে আর সহ করা লাগবে না। সাথে সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে। তবে এই ঠান্ডার বাহিরে বেলকনিতে থাকবে কিভাবে? সাদি চুপি চুপি ওয়ার্ড্রব থেকে কমফোর্টার বের করে নেয়। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু একধ্যানে বসে আছে ড্রিম লাইটের আবছা আলোয়। পিহুকে অন্যরকম লাগছে, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সাদি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপটপে হাত দিয়ে নিতে যাবে, ঠিক তখনই পিহু সাদির হাত ধরে হ্যাঁচকা টান দেয়। ফলস্বরূপ সাদির বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর চুনোপুটি শরীরের উপর গিয়ে পড়ে। সাদির গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে। পিহু পিটপিট করে চোখ খুলে দেখল সাদি পিহুর দিকেই তাকিয়ে আছে। সাদির নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায়। পিহুর তখন মস্তিষ্কে কিছু নেই, নেশায় মত্ত সে। সাদি উঠতে চাইলে পিহু সাদিকে জড়িয়ে ধরে। পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন অনুভব শুরু হয়। সাদি নিজেকে বুঝায়, এক ভুল আবার করা উচিত নয়। তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে। পিহু সাদির টি শার্টের উপরে সাদির বুকে কামড়ে দেয়। সাদি ঠোঁট কামড়ে সহ করে নেয়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে। শেষ অবধি না পেরে বিছানার কর্নারে আসে। তারপর পিহুর মুখ নিজের এক হাতে অজালায় নিয়ে আসে, আর এক হাতের উপর ভর দিয়ে উঁচু হয়। পিহু সাদির দিকে নেশালো দৃষ্টিতে চেয়ে আছে, যেন সাদির কোনো চকলেট, আর সেটা পিহুর জন্যই। সাদির নিজেরও ঘোর লেগে যাচ্ছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? পাগল হয়েছিস? পিহু চোখ পিটপিট করে খুলে বলে, আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর, জানেন ফেলটুস ডাক্তার? সাদি একটা জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিহুর মুখে আছড়ে পড়ে। সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে, কি চাইছিস? এক ভুল আবারও করি? পিহু ঘোর লাগা কণ্ঠেই বলে ওঠে, ফেলটুস ডাক্তার, আপনার গালে টোল পড়ছে, ইস কি কিউট। সাদি বিরক্ত হয়ে গেল। সে বলছে কি আর এই মেয়ে বললে রিপ্লাই দিচ্ছে কিসের? সাদির ভাবনার মাঝেই পিহু সাদির গলা জড়িয়ে ধরে, যার কারণে সাদি পিহুর মুখের খুব কাছে চলে যায়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন। সাদি কোনো মতে পিহুকে জিজ্ঞাসা করে, এত কাছে ডাকছিস, সামলাতে পারবি তো আমাকে? সাদির কথার মানে ঘরে থাকা পিহু বুঝতে না পারে সে সাদিকে আরও কাছে টানতে চায়। সাদি কন্ট্রোল হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। পিহু সাদির চুল টেনে ধরে, এতে সাদি আরও উত্তেজিত হয়ে যায়। সাদি পিহুর ঘাড়ে কামড়ে দেয়। তারপর পিহুর মুখ আঁচলে ধরে বলে, জান, আমি কন্ট্রোল হারাচ্ছি, তুই শেষ আজ। পিহু সাদির দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। সাদি সেই দৃষ্টিতে আরও মাতোয়ারা হয়ে যায়। সাদি পিহুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। পিহু কেঁপে ওঠে। সাদি একটানা উঠে বসে পিহুকে বসায়। পিহু বিরক্তিতে চোখ মুখ কুঁচকালে। সাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে ওঠে, জান, আবারও তোর সান্নিধ্যে এসে একই ভুল করতে যাচ্ছি, মাফ করে দিস। সাদির কথা শুনে পিহু সাদির আরও কাছে আসে। সাদি একটানে নিজের টি শার্ট খুলে ফেলে। তারপর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে। পিহু সাদির বুকের সাথে সাথে লেগে আছে। সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, আর সে পিহুর সাথে আবার ভুল করতে চায় না। সাদি ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে, নিজের হাতে পুশ করে, তারপর আবার নিয়ে নিজের বুকে লেপ্টে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, সরি জান, এছাড়া উপায় নেই। আমি একবার ভুল করেছি, আর সেই ভুলের শাস্তিস্বরূপ
সবার কাছে ঘৃণিত, আবার সেই ভুল করতে পারবো না। একটু কষ্টে হলেও অপেক্ষা করব। কথাটা বলেই পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে পিহু একটু উহু করে উঠে, ঠান্ডা হয়ে যায়। সাদি সিরিঞ্জ বের করে ডয়ারে রেখে দেয়। এটা ঘুমের ইঞ্জেকশন ছিল, হাই ডোজের। সাদি জানতো এটা করা ছাড়া আর উপায় নেই। সাদির চোখেও ঘুম ধরা দিল। পিহুকে ভালো করে শুইয়ে দিয়ে সেও কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে পড়ল। একটু পরেই পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরল। সাদি জানে মিনিমাম 12 ঘন্টা ঘুমাবে পিহু। তাই সাদি আর সরালো না পিহুকে, নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় চলে যায় বাতাসের মতো। চারিদিকের পরিবেশ আজ রোদোজ্জ্বল। চৌধুরী বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছে। আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে। এখন বসতে পারে, তবে হাঁটতে পারে না। হুইলচেয়ার করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ধরে আতিয়া বেগম। পিহু কলেজ গিয়েছে, সামনে পরীক্ষা, মেয়েটার এখন আর ক্লাস মিস করা যাবে না। সাদি সকাল সকাল বেরিয়ে গেছে। সে রাতের পর কেটে গেছে 6টা মাস। সাদিরা দেশে ফিরেছে 6 মাস প্রায়। সাদি বর্তমানে সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত। অল্প কয়েকদিনেই বেশ নাম ডাক হয়েছে সাদির। সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে। সাদি সকালে বের হয়ে রাতে সন্ধ্যায় আসে। কোনো দিন অনেক রাত হয়ে যায়। পিহুর সাথে এখন শুক্রবারেও দেখা হয় না। একই বাড়িতে থেকে দুজনের দূরত্ব অনেক। সাদি হসপিটালের কেবিনে বসে ভাবতে থাকে সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। সাদির ঘুম ভাঙে যায় ফোনের কর্কশ আওয়াজে। সাদি ফোন রিসিভ করে কথা বলে হসপিটালে আর্জেন্ট দরকার তার। পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু। সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে, তাই কাগজে দরজার পাসওয়ার্ড আর কোথায় কি খাবার আছে লিখে রেখে বেডসাইডে টেবিলে রাখে। পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে দেখে সকাল 10টা বেজে 19 মিনিট। সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় হসপিটাল উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে একটা হার্ট সার্জারির জন্য রেডি হয়। প্রায় 4 ঘন্টা সার্জারি শেষ সাকসেস হয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদি সহ কিছু ডাক্তার। তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে। আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আতিয়া বেগমকে আবার কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে। এভাবে কেটে যায় 3 দিন। আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে। পিহু সে কি আনন্দ! 7টার ফ্লাইটে ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয়, আর রাত 9টার ফ্লাইটে সাদিরা চলে আসে বাংলাদেশে। দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে। সাদি যদিও জানত পিহু চঞ্চল, তবে এ এক অনন্য পিহু। পিহু সাদির সাথে ভালোভাবেই কথা বলে। সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না। আর এখন তো দেখাই হয় না। সাদির ভাবনার মাঝেই কেবিনের বাইরে থেকে কেউ একজন নক করল। সাদি ভিতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢুকে। সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাইয়া আমাকে চিনছেন না? আমি নাবিল, ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতক্ষণে সাদির মনে পড়ে নাবিলের কথা। আসলেই সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না, সাদিও নাবিলের সাথে হাত মিলালো। তারপর নাবিলকে জিজ্ঞাসা করলো, কার কি হয়েছে নাবিল? নাবিল দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল। লোকটিও হাসি মুখে সালামের প্রত্যুত্তর করল। সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল। নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল। লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল, তো নাবিল, তোমার খবর কি? নাবিল হেসে বলল, আরে ভাই, আগে আপনার খবর বলেন। সাদি স্মিত হেসে বলল, এই আলহামদুলিল্লাহ, চলছে সব কিছু। এবার তোমারটা কও শুনি। এই তো ভাই, আমারও চলছে মোটামুটি। তো শুনলাম প্রেম করছো? নাবিল একটা লজ্জা পেল সাদির এই কথায়। স্যার সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল, বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে, পুরো ক্লাসের মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়? কি যে বলেন ভাই!
আচ্ছা বাদ দাও, বলো চা নাকি কফি? না ভাই, কিছু খাবো না। আরে বলো বলো। নাবিল কিছু বলল না, কেমন লজ্জা পাচ্ছে সে। সাদি একজন স্টাফকে ডেকে 2টা কফি দিতে বলল, তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে। জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপই গাছের নিচে বেঞ্চে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে, আর এদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজন উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে। পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে, সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনের বাড়ি 2 দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিতে পিহু ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা, আগামী 1 সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না, শুধু কোচিংয়ে গেলেই হবে। পিহু সদর দরজা দিয়ে ঢুকে ডাইনিং রুম ফাঁকা। আতিয়া বেগম রান্না করছে, ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মাথা থেকে হিজাব খুলতে খুলতে রান্নাঘরের দরজার কাছে গিয়ে উঁকি মেরে দেখল আতিয়া বেগম বেশ ব্যস্তভাবেই রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়িয়েই আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মামুনি, খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিছু ফিরে দেখে পিহুর দিকে, তারপর ব্যস্ত কণ্ঠেই বলল, তুই কখন এলি? এইমাত্র এলাম। বাবাই কই? ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আচ্ছা যাচ্ছি। পিহু চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল, উকি দিল সাদির ঘরের পানে। না, দরজা খোলা না, লাগানো বাহিরে থেকে। পিহু কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখেই ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর সাদির রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমে ঢুকে পিহুর ভ্রু কুঁচকে গেল। সব গোছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে সাদির রুমে ঢুকে চুপচাপ পরে পর্দা সরিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভিতরে পড়তে রুমটা জ্বলজ্বল করে উঠল। পিহু রুমের চারদিকে তাকালো। সে মূলত এসেছে কাল বিকালে এই ব্যালকনিতে বসে বই পড়ছিল, ভুলে সেই বই রেখে গেছে। পিহু একে খোঁজা শুরু করলো স্টাডি টেবিলে। চোখ যেতেই দেখলো বেশ কয়েকটা বই এখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপরে পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানতো সাদি বই রুমের ভিতরে নিয়ে আসবে, কারণ সাদি রাতে ব্যালকনিতে টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। স্টিকি নোটস দিয়ে সাদির হাতে লেখা একটা চিরকুট মারা বইয়ে। পিহু বিড়বিড় করে পড়ে, কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলে এই গোছালো আমিটাও অগোছালো হয় বারবার। চিরকুটটা পিহু বইয়ের ভাঁজে রেখে হেসে বেরিয়ে গেল। সে এতদিন ভেবেছে পিহু রুমে আসে সেটা হয়তো সাদি বুঝে না, কিন্তু আজ সাদির চিরকুট দেখে পিহু বুঝল সাদি বুঝে গেছে। পিহু একটু লজ্জা পেল। সেও ভেবেছিল সাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যায়। পিহুর কেন জানি লজ্জা লাগলো, নুয়ে যেতে ইচ্ছা করলো। পিহুর ভাবনার মাঝেই আতিয়া বেগমের গলা শোনা গেল। পিহু তাড়াহুড়া করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু। পরে সাদা রঙের 3 পিস ফর্সা শরীরের সাথে বেশ মানিয়েছে। পিহু চুল মুছে নিচে খেতে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামুনি বলে ডাক দিতেই আতিয়া বেগম হুইল চেয়ারে করে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। পিহু ইলিয়াস চৌধুরীকে দেখে মাথায় ওড়না তুলে দিল। তারপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবাই, কেমন আছো তুমি? ইলিয়াস চৌধুরী, এই তো মা, ভালো আছি। কলেজ থেকে কখন আসলি? এইমাত্র এসেছি। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিল পিহু। ও পাশে বসলো। আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন। পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে এটা সেটা গল্প করছে। এতে ইলিয়াস চৌধুরীও বেশ খুশি। পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে।
আতিয়া বেগম তখনও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছেন। তাই বলে পিহুকে দরজা খুলতে বলে। পিহু হাসি মুখে দরজা খুলতে এগিয়ে গেল। দরজা খুলতেই পিহুর চোখ ছানা বড়া। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, না, নাবিল ভাইয়া আপনি? দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলও চমকায়। চোখ বড় বড় হয়ে যায় নাবিলের। সাদি নাবিলের পাশ থেকে কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে পিহুকে, তুই নাবিলকে চিনিস? পিহু কিছু বলার আগে আতিয়া বেগম পিহুকে ডেকে বলেন, পিহু মা, রান্নাঘরে আয় তো একটু। পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে এদিকে। নাবিল থ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু। সাদি নাবিলের মুখের সামনে তুড়ি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায়। সাদি নিজের কপালে 3টা ভাঁজ ফেলে বলে ওঠে, কি নাবিল, কি ভাবছ? ভেতরে এসো। নাবিল একটু লজ্জায় পড়ে যায়। সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে। সাদি আর নাবিল সোফায় গিয়ে বসে। তারপর ইলিয়াস চৌধুরীকেও সাদি সোফায় এনে বসিয়ে দেয়। নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে। এদিকে সাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে, তার আর নাবিলের। আতিয়া বেগমও ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন। তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। যদিও নাবিল ইতস্ত বোধ করছিল, তবুও সাদির জোরাজোরিতে ফ্রেশ হয়ে চলে যায়। এদিকে পিহু রান্নাঘরে চিন্তায় পড়ে গেছে, নাবিল এখানে সাদির সাথে কি করছে? আর সাদির মনে ভাবনা, পিহু নাবিলকে চিনে কিভাবে? ওদিকে নাবিল হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ভাবতে থাকে, সাদির বোন পিহু। তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক? 3 জনের মনে 3 আলাদা আলাদা ভাবনা বাসা বাঁধেছে। নাবিল ডাইনিং টেবিলে এসে বসলো, সাথে সাদিও বসলো। আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল বসেছিল, তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায়। সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসতো, কারণ ইলিয়াস চৌধুরীকে চেক আপ করা। নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে। এইদিকে তার এখন খাওয়া হবে না। এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না। তাই সাদি নাবিলকে বলে ওঠে তার সাথে বাসায় আসতে বলে। যদিও নাবিল কোনো মতে রাজি হচ্ছিল না, তবে বড়দের কথা অমান্য করা আর সাদির জোরাজুরিতে নাবিল আসতে রাজি হয়। এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না, এখানে বোরিং লাগছিল তার। তাই সেও উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সাদি নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। পথিমধ্যে নানান ধরনের গল্প করে। যদিও সাদি চুপচাপ, তবে নাবিলের বলা সব কথার মন দিয়েছে শুনছে সে। 8 ঘন্টার জ্যাম ঠেলে সাদির গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে। সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে। যদিও নাবিলের কেমন গিল্টি ফিল হচ্ছিল। দুপুরের খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করলো, কোনো সমস্যা আছে কিনা। তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করলো নাবিলকে, আচ্ছা নাবিল, তুমি পিহুকে চিনো? সাদির কথা অন্যমনস্ক থাকা নাবিল হকচকিয়ে যায়। তারপর কি উত্তর দিবে ভেবে পায় না। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে ওঠে, আমার কথার উত্তর পেলাম না নাবিল। এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল, কলেজ থেকে পরিচয়, আমার বোনের বেস্ট ফ্রেন্ড, তাই আর কি। ও। সাদির এমন শান্ত কথায় নাবিল রহস্যের গন্ধ পায়। তবে কিছু বলে না সাদি, মন দিয়ে ড্রাইভ করছে। তখন সাদি সাহস জুগিয়ে হেসে বলে ওঠে, পিহু আপনার বোন, দেখলে কিন্তু বোঝা যায় না। নাবিলের কথায় সাদি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পিহু আমার বোন? কে বলেছে তোমাকে? সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল। হাসি মুখটা মুহূর্তে পানসা হয়ে যায়। সাদি শান্ত কণ্ঠে বলে, কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন, আর আন্টিকেও তো মামুনি বলে ডাকলো। সাদি নাবিলের কোনো কথার প্রতি উত্তর করল না, শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল। নাবিল সাদির দিকে তাকিয়ে হেসে আরও কিছু বলতে চাইল, তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। আগে যখন সাদির কাছে কোচিং করত, তখন সে দেখেছে সাদির গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া। তবে নাবিল বুঝল না এমন রাগ করার মতো কি হলো। সাদির গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে গেল। তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না।
সাদিও কিছু বলল না। কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবার রিপোর্টগুলো দিয়ে গেল। সাথে নাবিলের বাবা আছে। সাদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই, তবে মেবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে, এজন্য হার্টে চাপ পড়ে, প্রেশার ফল করে। ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালে ঠিক হয়ে যাবে, তবে যত কম টেনশন নিবে ততই তার জন্য ভালো। সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের উপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে। সাদি প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায়। সাদিও নিজের কাজে মনোযোগ দেয়। পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকেই রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে নাবিল কেন এলো। পিহুর ভাবনার মাঝে ফোন বেজে উঠলে পিহু ফোন রিসিভ করতে ওপাশ থেকে নাবিল বলে ওঠে, আচ্ছা পিহু, তুমি সাদি ভাইয়ার বোন? আমারে তো কখনো বলো নাই। তুমি বলেছ তোমরা 2 বোন। পিহু কি বলবে বুঝতে পারল। সে তো সত্যিই বলেছে। পিহু বুঝল না কল করেই এসব কেন বলছে। পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল, আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম। তুমি সাদি ভাইয়ার বোন ভাবতেও অবাক হয়ে গেছি আমি। নাবিলের কথায় পিহুর কপালে ভাঁজ পড়ে। পিহু চোখ ছোট করে প্রশ্ন করে, মানে? আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল, তাই আর কি। আচ্ছা, আপনি ভাইয়াকে কিভাবে চিনেন? পিহুর প্রশ্নে নাবিল হাসল। ফোনের এপাশ থেকেও সে স্নিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেল। নাবিল হেসেই উত্তর দিল, আমি রাস্তায় আছি, বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো। আর শোনো, কাল 9টার দিকে চলে আসবা কোচিংয়ে, আমি অপেক্ষা করব। বলেই নাবিল কল কেটে দিল। পিহুর প্রচণ্ড রাগ লাগলো। আচ্ছা, সাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে, তখন কি হবে? আচ্ছা, নাবিল কিছু বলে দেয়নি তো? এসব ভেবেই পিহুর মাথা খারাপ ঘুরছে। পিহু মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেল সেখানেই। সন্ধ্যা 7টা বাজে। সাদিম বাসায় ফিরল, হাতে এপ্রন ঝুলানো, সাদা শার্ট ইন করা, কালো চশমা, বুকের ঝুলানো চুলগুলো এলোমেলো লাগছে। সাদি উপরে না গিয়ে সোফায় বসল। পিহু তখন টিভি দেখছে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু কই রে? একটু পানি খাওয়াতো। পিহু আর চোখে সাদিকে দেখল। তারপর উঠে যেতে নিলে বলল, মামুনি মনে হয় ঘরে, একটু অপেক্ষা করুন, পানি দিচ্ছি। সাদি কপাল কুঁচকালো। পুরনো একটা রাগ জন্মালো নতুন করে। সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরও বেশি গম্ভীর হয়ে গেল। সাদি গম্ভীর কণ্ঠেই পিহুকে উদ্দেশ্য করে বলল, তুই আমার আম্মুকে কি বলে ডাকিস? সাদির এমন গম্ভীর কণ্ঠে পিহুর পা থেমে যায়, গায়ের পশম দাঁড়িয়ে যায়। পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে ওঠে, মামুনি। সাদি মাথা উঁচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলল, আজ থেকে আর ডাকবি না। কেন? এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না? পিহু অবাক হলো, সাথে ভ্রু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে ওঠে, বন্ধুরা আজ এ পর্যন্তই। গল্প সম্পর্কে আপনাদের গঠনমূলক মন্তব্য জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।